যতক্ষণ তিনি লিখতেন ওই জগৎটাতেই থাকতেন। যদি বেঁচে থাকতেন এই জাতির একটা বিরাট পরিবর্তন আসতে পারত। লেখা নিয়ে কিন্তু তার এরকম কোনো অগ্রিম ভাবনা ছিল না যে এই লেখাটি কোন মাত্রার হতে হবে। হাসপাতালে যখন সবাই যাচ্ছে আমি কিন্তু যাইনি। যাইনি মানে আমি বিশ্বাস করেছিলাম যে এটা এমন নয় যে আর কখনো ফিরবেন না উনি। আশা করেছিলাম যে ফিরবেন। শিল্পী এদের জন্যে সমাজ এদেরকে যে গুরুত্ব দিয়ে দেখা দরকার, সমাজ রাষ্ট্র কেউ ওইভাবে কখনো গুরুত্ব দিয়ে দেখেনি। আজ বহুমাত্রিক প্রতিভার অধিকারী খ্যাতিমান নাট্যকার, নির্দেশক সেলিম আল দীনের জন্মদিন। জন্মদিনে তাকে বিশেষভাবে স্মরণ করছি আমরা। আর তাকে স্মরণ করার জন্য হাজির হয়েছি তার সঙ্গ পাওয়া, তার বন্ধু, তার কাছের মানুষ, প্রিয় মানুষ, গুণী নির্মাতা, নাট্যকার, চিত্রশিল্পী, অভিনেতা, লেখক আফজাল হোসেন। তার কাছে আমরা এসেছি। তার কাছ থেকে আমরা সেলিম আল দীন স্যারকে নিয়ে কিছু কথা শুনবো, আপনাদের সাথে শেয়ার করবো। স্যার ভালো আছেন? অবশেষে আপনার সাথে আমার দেখা হলো। আজকে সেলিম আল দীন স্যারের জন্মদিন। আমরা তাকে জন্মদিনে বিশেষ একটা আয়োজন আগামী সময়ের থেকে, সেখানে তাকে সবচেয়ে বেশি আপনি জানেন, বোঝেন। আপনার কাছে এই জন্য কিছু জানতে চাই। সেলিম আল দীন স্যারের সঙ্গে আপনার প্রথম পরিচয়টা একটু জানতে চাই, কেমন ছিল? প্রথমত হচ্ছে যে আমরা একসঙ্গে দল করতাম। ঢাকা থিয়েটার তৈরি হয়েছে দুটো মানুষের একসঙ্গে হওয়ার কারণে, দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু, নাসিরুদ্দিন ইউসুফ এবং সেলিম আল দীন। কারণ আমি বিশ্বাস করি যে একজন লেখক অবশ্যই অনেক ক্ষমতাবান হওয়া সত্ত্বেও সবচেয়ে অনুপ্রেরণাদায়ক হয় যিনি খুব চমৎকার করে লিখছেন, সেটি যদি মঞ্চে এরকমভাবে উপস্থাপিত হয়। তো সেই হিসেবে সেলিম ভাই লিখতেন আর নাসিরুদ্দিন ইউসুফ পরিচালনা করতেন। এই যে দুইজনের সম্পর্ক, এই দুইজনের সম্পর্কের কারণেই আমরা ব্যাপকভাবে সেলিম আল দীনকে পেয়েছি। আমরা বলতে আমি বোঝাতে চাইছি যারা মঞ্চের নাটক, যাদের দেখার অভ্যাস বহু আগে থেকেই আছে, তারা। এটাও সেলিম আল দীনের জন্য অনুপ্রেরণাদায়ক ছিল যে তিনি যা লিখতেন তা প্রত্যাশিত প্রচলিত নয়, নতুন ভাবনার নতুন ভাষা তার ছিল। তো তা সত্ত্বেও যারা টিকিট কেটে নাটক দেখতেন তারা কখনো অভিযোগ করেননি যে এই নাটকটা আমরা ঠিক বুঝতে পারলাম না, বরং অনুপ্রাণিত হতেন সেটা তার ভাষা শৈলীর কারণে, নাটকের যে বিষয়ের কারণে। তো এটা হচ্ছে কি যে নিশ্চয়ই নাটক একটা অনেকের মিলিত শিল্প, কিন্তু মূলত শক্তি কেন্দ্রটা হচ্ছে যে লেখাটা। তো আমরা অনেক সৌভাগ্যবান, আমি মনে করি আমরা বলতে সমগ্র বাংলাদেশকে বোঝাচ্ছি, কারণ তিনি যে ভাষাকে প্রতিষ্ঠা করেছেন, নাট্যভাষা, নাট্যরীতি তৈরি করেছেন, সেটি কিন্তু আগের রীতির বাইরে, আগের ভাষার বাইরে। দুর্ভাগ্য হচ্ছে এই যে খুবই অল্প বয়সে আমরা তাকে হারিয়েছি। মানে একটা মানুষ পুরোটা জীবন পেলে যে জায়গাটা পৌঁছাতে পারতেন, ধরে নিতে পারি যে যিনি তাকে সৃষ্টি করেছেন তার হয়তো জানা ছিল যে ওর আয়ু কম, সুতরাং এই কম আয়ুর মধ্যে তার কতটা ক্ষমতা সাধ্য মানুষকে বোঝানো যায়, সেই হিসেবে তাকে কাজ করার ক্ষমতাটা দিয়েছেন। সেই কাজগুলো এখনো পর্যন্ত আমাদের সামনে রয়ে গেছে এবং আমরা বুঝতে পারি যে আসলে কোন মাত্রার একটা মানুষ এই জাতি পেয়েছে। প্রথম দেখায় আপনার কোন জিনিসটা আকৃষ্ট করেছিল, তার কোন জিনিসটা? আচ্ছা, প্রথমত আপনি যে প্রশ্ন করেছিলেন আমাকে যে কিভাবে তার সঙ্গে পরিচয় করেছিল, পরিচয় একটা অদ্ভুত ব্যাপার যে মোটামুটি আমরা যারা খুব প্রিয় মানুষ তাদের সঙ্গে কবে কিভাবে পরিচয় ঘটেছিল এটা কিন্তু আমরা মনে করে বলতে পারি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে সেলিম ভাইয়ের সঙ্গে আমার যে পরিচয় সেটা আমি মনে করতে পারি না যে আসলে কীভাবে পরিচয়টা শুরু হয়েছিল। তবে আমার যেটা মনে আছে সেটা হলো যে আমি আর্ট কলেজে পড়তাম। আর্ট কলেজের রজত জয়ন্তীতে
একটা নাটক হবে এটা ঠিক করা হয়েছিল। তার মানে এই নয় যে নাটকের দায়িত্বটা আমার ছিল, তার মানে এই নয় যে আমি নাটক ভালো বুঝতাম, তা না। আমার দায়িত্ব থাকার কারণ হচ্ছে আমি সাংস্কৃতিক সম্পাদক ছিলাম। সেই হিসেবে আমি এই দায়িত্বটা নিয়ে যখন কাজ শুরু করি, তখন যেহেতু সেলিম আলদিনের অনেক নাম শুনেছি তখন, আহ, সেই সময় তার লেখা পড়ার একটা আগ্রহ হয় এবং টিএসসিতে তার আহ, বই খুঁজতে যে আমি করিম বাওয়ালের শত্রু মূল মুখ দেখা এই নাটকটা পড়ি। পড়বার পরে আমার যেটা মনে হয়েছিল যে এই নাটকটি যিনি লিখেছেন সেলিম আলদিন, তার বয়স 60-এর কাছাকাছি হবে, মুখে নিশ্চয়ই দীর্ঘ দাঁড়িয়ে আছে, চুল অনেক লম্বা, দার্শনিক ধরনের চেহারা। আমি এটা লেখাটা পড়ে কল্পনা করে নিয়েছিলাম, কিন্তু বাস্তবে যখন তার সঙ্গে পরিচিত হই ঢাকা থিয়েটারে অনেক বছর পর, কারণ আমি এরপরে যখন ছিলাম, যে নাটকটির কথা বললাম ওই নাটকটি হয়েছিল কিন্তু সেলিম আলদিনের লেখা না, অন্য একটি নাটক হয়েছিল। সেই নাটকে ঢাকা থিয়েটার আমাদের যে ব্যাক স্টেজ সাপোর্টটা সেটা দিয়েছিলেন। সেই কারণে আমার সঙ্গে ঢাকা থিয়েটারের একটা সম্পর্ক হয় এবং সেই হিসেবে ঢাকা থিয়েটারে এখন যাই আমি, তখন সেলিম আলদিনের সঙ্গে পরিচয় হয় এবং পরিচয়টা হওয়ার মূল কারণটা হচ্ছে উনি তো ঢাকা থিয়েটারে রোজ আসতেন না, থাকতেন জাহাঙ্গীরনগর। যখন খুব প্রয়োজন পড়তো বা কোনো লেখা শেষ করলে উনি এসে হাজির হতেন, বা লেখাটা খুব উত্তেজনামুখর যখন তার কাছে যখন মনে হচ্ছে যে খুবই উত্তেজনাপূর্ণ, তখন তার বন্ধু নাসিরুদ্দিন ইউসুফের কাছে ওই তার যে অনুভবটা ব্যক্ত করতে আসতেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ হতো। ওইভাবেই তার সঙ্গে জানা শোনা। তবে হ্যাঁ, আমার সৌভাগ্য হচ্ছে এই যে তার সঙ্গে একটু আলাদা রকমের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। সেটা বোধ করি এই কারণে যে আমি ছবি আঁকি, সেটাতে তিনি আমি মনে করি যে অন্যদের থেকে একটু আলাদা গুরুত্ব দিয়ে বরাবরই আমাকে দেখেছিলেন। আমি লেখালেখি করি, সেই বিষয়টাও জানতেন এবং সে লেখার ধরনটাও পছন্দ করতেন, সেটার কারণে তার সঙ্গে ঘনিষ্ঠতা হতে পারে। এমনকি যখন আমার কোনো কবিতা প্রকাশিত হয়নি, আমি কবিতা লিখি, কিন্তু সেই কবিতাগুলো তিনি পড়েও যেভাবে আগ্রহ দেখাতেন, তাতে করে একটা মানুষের সঙ্গে একটা মানুষের সখ্যতা খুব স্বাভাবিকভাবেই তৈরি হয়ে যায়। তার যে জার্নি, সেটার সঙ্গে আরেকটা বিষয় হলো কি যে আমরা একটা সময় তাকে নিয়ে আমরা বাণিজ্যিক কাজও করেছি, কারণ একটা সময় তাকে বুঝতে হয়েছে যে জীবন খুব কঠিন, চলতে গেলে মানুষের উপার্জন দরকার হয়। যেহেতু আমার বিজ্ঞাপনী প্রতিষ্ঠান আছে, তিনি তাকে আমরা কাজে যুক্ত করতে পারি এবং তার একটা কাজ অসাধারণ হয়ে ওঠে তার মাত্র একটা লাইনে। যে আমরা এইডসের একটা ক্যাম্পেইন করেছিলাম দীর্ঘ 11-12 বছর ধরে। সেটার মূল স্লোগানটা ছিল হচ্ছে বাঁচতে হলে জানতে হবে, সেলিম আলদিনের। যেটা অবাক লাগে একদম শুরু থেকে, তার প্রথম নাটক করি সংবাদ কার্টুন আর জন্ডিস ও বিভিন্ন বেলুন। আমি এখনো অবাক হই যে ওই ধরনের নাটক তখন বাংলাদেশে আগে কখনো হয়। দুটি খুব আলাদা ধরনের নাটক, কিন্তু সেই সময় যখন মানুষের নাটক দেখা এরকম এতটা অভ্যস্ত হয়ে ওঠেননি, তখন কেবল শুরু হয়েছে। সেই শুরুতে জন্ডিস ও বিভিন্ন বেলুন বা সংবাদ কার্টুন বহু প্রদর্শনী করেছে ঢাকা থিয়েটার। একই দর্শক হয়তো 5-6 বার দেখতে এসছেন দর্শনের বিনিময়ে। আমি মনে করি যে নাটক বুঝি বা না বুঝি, তার এই যে যোগ্যতা, যে সাধারণ মানুষকে একটা নতুন ভাষা দিতে দিয়ে, নতুন নাটক দিয়ে যে আয়ত্তে আনা যায়, ভালোবাসানো যায়, এটা একটা বড় কৃতিত্ব। আমি আর একটা কথা বলতে চাচ্ছিলাম, নাট্যকার হিসেবে আমরা তাকে যেভাবে চিনি, ব্যক্তি মানুষ হিসেবে যেহেতু আপনি তার কাছে খুব মিশেছেন, তিনি কেমন ছিলেন? একেবারে একেবারে উল্টো। আমি যদি বলি যে লেখক হিসেবে তিনি যদি হিমালয়ের চূড়ায় দাঁড়িয়ে থাকেন, তাহলে মানুষ হিসেবে তিনি হিমালয়ের পাদদেশে দাঁড়িয়ে থাকেন একটা মানুষ, সাধারণ মানুষ হিসেবে, যার ভেতরে এত গুণ। তিনি তো আসলে নিজেকে আবিষ্কারই করতে পারেন যে চারপাশ দেখে যেভাবে তিনি ভাবছেন, সেই ভাবনা থেকে কাছে পিঠের মানুষ কতটা দূরে, তা কখনো তাকে বদলাতে পারেনি। খুব সরল ধরনের মানুষ ছিলেন। যেমন উদাহরণ দিই আপনাকে,
একটি নাটক শেষ হলে ঢাকা থিয়েটারে আয়োজন করে সেই নাটকটা পড়া হতো। তার মানে আমরা যারা অনেক দিন ধরে দল করছি এবং যারা সদ্য দলে এসছে, উভয় শ্রেণীর নাট্যকর্মীরা সবার সামনে সেই নাটক পাঠ করা হতো এবং উনি বলতেন যে কার কাছে কেমন লাগছে সেটা তোমরা বলতে পারো। তো যারা নতুন এসছে তারা যদি কোনো প্রশ্ন থেকে থাকে এবং সেই প্রশ্নটা যদি বোকার মতো হয়, তিনি সেটা নিয়ে কিন্তু হাসেননি। তিনি তাকে জবাব দেওয়ার চেষ্টা করেছেন, যে মানুষকে মূল্য দেয়, যে তুমি বোঝো কম, তুমি বোঝা পারো, অন্যরা কি বলো, এই ধরনের না। বিষয়টা হচ্ছে একজন সাধারণ মানুষের মতো আর একটা সাধারণ মানুষকে তিনি গুরুত্ব দিয়ে তার জায়গা থেকে নেমে বুঝিয়ে দিচ্ছেন যে বিষয়টা এরকম। তো এটা একটা বড় ব্যাপার বলে মনে করি, কারণ আমরা বাংলাদেশে দেখে থাকি যে মানুষ একটু বড় হলে তখন নানান ধরনের সংকটে ভোগে। এটা সিনেমাদের মধ্যে ছিল না, মোটেও ছিল না। এবং এতটাই শিশুর মতো তিনি সরল ছিলেন যে একটা ঘটনা, যে তিনি গ্রামে গেছেন এবং তার মনে হয়েছে যে পুকুরে তিনি সাঁতার কাটবেন, কিন্তু সাঁতার জানেন না, কিন্তু তার সাঁতার কাটার ইচ্ছে হয়েছে। ড্রাইভারকে ডাক দিয়েছে, দিয়ে আমরা ছোটবেলায় যেরকম বড়দের পিঠে উঠে গলা জড়িয়ে ধরে সাঁতার কাটি, কোন মানুষের পক্ষে সম্ভব? কতটা শিশুতোষ, মানে শিশুর মতো মন থাকলে একটা বড় মানুষ কখনো একটু ভাবতে পারে না। সেজন্য আমি বলেছি যে নাট্যকার হিসেবে, লেখক হিসেবে তিনি যদি হিমালয়ের চূড়ায় অবস্থান করেন, তার সাধারণ মানুষ হিসেবে তার অবস্থান হচ্ছে হিমালয়ের পাদদেশে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ, ঘুরে বেড়ায়, আমরা সবাই ঘুরে বেড়াই। আপনি বলেছেন যে তার সাথে আমার এমন সম্পর্ক হয়ে গেছিল, তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বন্ধু। তো বন্ধুর সাথে এমন কোনো স্মরণীয় ঘটনা আছে যেটা আপনি বলতে চান, শেয়ার করতে চান, যেটা না বলা, মানে যেটা বলেননি আসলে? না, মানে এইটুকু বলতে পারি যে কতটা সাধারণ, মানে আরেকটা দৃষ্টিভঙ্গির কথা বলি। যেমন আমি ঢাকা শহরে এসে অনেক পরে টেলিভিশন দেখার সুযোগ পাই, মফস্বল থেকে এসে ঢাকা শহরে। তো একটা নাটক দেখেছিলাম টেলিভিশনে, নাটকটির নাম ছিল মুনিরা মফস্বলে। তখন আমি সেলিম আহমেদকে চিনি না, কিন্তু আমার মনে আছে যে এরকম একটা নাটক। তারপর পরিচিত হলাম, অনেকদিন ঢাকা থিয়েটারে কাটলো এবং একসময় আমার মনে হলো যে এই মুনিরা মফস্বল আমি আবার নির্মাণ করতে চাই। তো আমি লেখাটা বেশ কয়েকবার পড়লাম, পড়ে আমার মনে হলো যে আমি করলে আমি এরকম জায়গা থেকে শুরু করতে চাই, মানে ঠিক উনি যেভাবে শুরু করেছেন সেটা না। তবে অনুমতির জন্য তাকে একদিন বলেছি যে আমি আসলে ভাবছিলাম কি, টেলিভিশনে যখন করা হবে ওটা পড়ার জন্য এইভাবে করছি, বা টেলিভিশনে আগে দেখেছি এইভাবেই হয়েছে, কিন্তু আমি যদি এইভাবে শুরু করি, একটা মাঝখানের একটা জায়গা থেকে যদি এইভাবে শুরু করি, কিন্তু কথাটা শেষ করতে দেননি। একজন লেখক একটা লেখা যখন লেখেন, যখন তিনি লেখেন তখন পর্যন্ত ওই লেখাটার সঙ্গে তিনি জড়িয়ে থাকেন। ওই লেখাটা ছাপা হয়ে গেছে, এই লেখা এখন কে ভাববে, কিভাবে ভাববে, সেটা তার ব্যাপার আছে। আমার কাজ শেষ। সুতরাং তুই যেখান থেকে শুরু করতে চাচ্ছিস তারপর থেকে শুরু করিস, বা পিছন থেকে শুরু করিস, আমার আসলে বলার কিছু নেই, কারণ আমার লেখা শেষ। তার মধ্যে তো রসবোধ ছিল, মানে একটু মজা করতো, আড্ডায় সে কেমন ছিল? সেটা তো না, আড্ডায় একটা ব্যাপার বুঝতে হবে, সেটা হলো যে বাচ্চু ভাই, সেলিম আলদিন এরা বন্ধু, আমিও দাবি করতে পারি যে আমাদের সঙ্গে বন্ধুর মতো ছিলেন। কিন্তু হ্যাঁ, আমাদের কালে তো আসলে কিছু ব্যবধান থাকেই। সেই হিসেবে আমার মতো যারা, তারা তো অনুজপ্রতিম, উনি তো আমাদের চেয়ে একটু উচ্চতর আসনেই আমরা তাকে রাখতাম। সেই হিসেবে উনি যেমন আমাদেরকে তুই করে বলতেন, আসাদ, ফরিদি, সুবর্ণা, শিমুল, বাচ্চু ভাই পর্যন্ত, এরা সব তুই তোকারি সম্পর্ক করতেন, কিন্তু আমাদের সঙ্গে আমরা বলতাম আপনি করে। মানে এটা একটা সমীহ মানুষের থাকে আর কি, আমাদের সেটা আমরা
কিন্তু রসিকতা যেটা, সেটা হলো আহ, এমনি তো ওটা রসিকতা কিনা আমি জানি না, বাট আমার কাছে মনে হয় যে কিছু কিছু বিষয়ে উনি এরকমই ছিলেন, খুবই সাধারণ। যেমন একটা বাস্তব উদাহরণ, নাটক শেষ করেছেন একটা, সেটা আমরা আবার মাঝে মাঝে যেমন দলেও আসতেন উনি, আর মাঝে মাঝে আমরা জাহাঙ্গীরনগর চলে যেতাম। বৃহস্পতিবার শেষ হয়ে গেলে আমরা ওখানে শুক্রবারটা কাটিয়ে শনিবার আবার ফেরত আসতাম। তো ওনার বাসায় গিয়েছি, বললেন যে আজকে আমরা রাতে নতুন যে নাটকটা লিখেছি এটা পড়ে শোনাবো। তো আমরা 5-6 জন নাটক পড়া হয়েছে, ভাবি ছিলেন না বাড়িতে। তো উনি নাটক পড়া শেষ হওয়ার পরে বলছেন যে আরে খাওয়া দাওয়া তো বাসায় কিছু নেই। তো এটাতে একটা খুব সাধারণ মানুষ কিন্তু দুঃখিত হবে, আরে এখন কি কি হবে এটা ওটা। উনি কিন্তু সেরকম না। উনি বললেন এই যে খাওয়াটা আছে, এটা আমাকে তো খেতে হবে, আমি খাবো, আমি লিখবো, তোদের ঘুমিয়ে যাওয়ার দরকার হলে ঘুমের ট্যাবলেট এনে দিলেন যে খেয়ে ঘুমিয়ে যায়। এটা কিন্তু তার ঠাট্টা না, ওই জটিলতা ওর মধ্যে ছিল না যে আসলে এটা খুব বড় ঘটনা কিনা। খুব স্বাভাবিক একটা বিষয়, খুবই স্বাভাবিক। কাছের মানুষ হলে যেভাবে কথা বলে একেবারেই মানে অনেক অনেক বাস্তবতা তার মধ্যে ভেতরে ছিল না, একেবারেই ছিল না। মানে ওরকম গুছিয়ে আসলে এরকম সাক্ষাৎকারে বলার মতো কিছু না। মানে আমাদের যে সম্পর্কগুলো ছিল সেগুলো পুরোটা হচ্ছে কি আমরা ব্লেসড, মানে আমাদের সময়ে আমরা এই মানুষগুলোকে পেয়েছিলাম আশেপাশে। পেয়ে আমাদের যেটা উপকার হয়েছে সেটা আমরা একটা জীবন গড়তে পেরেছি। আমরা যারা তার তার সেলিম আলদিন বা নাসিরুদ্দিন ইউসুফ এদের সান্নিধ্যে কাটাতে পেরেছি, আমরা আমাদের জীবনকে সমৃদ্ধ করতে পেরেছি। আর সেই যদি আমরা এটা স্বীকার করি যে হ্যাঁ সমৃদ্ধ করতে পেরেছি, তাহলে নিঃসন্দেহে তাদের মধ্যে সেই অসাধারণত্ব ছিল যা আমাদেরকে এখনো পর্যন্ত ওই অনুভব দেয় যে এই জীবনটা আলাদাই হয়েছে, যে তাদের সান্নিধ্য আমরা পেয়েছি। আর যদি সেলিম আলদিন স্যার বেঁচে থাকতেন, বাংলাদেশের বর্তমান যে নাটক সিনেমা বা সংস্কৃতি নিয়ে তিনি কি প্রতিক্রিয়া ব্যক্ত করতেন বলবেন? আপনি একটু জাস্ট যদি একটু মনে করতেন বা আপনি একটু ছায়া অবলম্বনে প্রতিক্রিয়া, তিনি একটা লেখা লিখলেন, লেখার পরে যেমন অনেক মানুষ আসলে জানে না, আমরা যেটা চোখের সামনে দেখেছি, এই দেখাতে যেটা বুঝেছি যে উনি কিন্তু লেখাটা শ্রমিক যেমন নির্মাণ করে, শ্রমিক যেমন গর্ত করে, যারা চেনেন কাছ থেকে দেখেছেন তারা জানেন যে লেখাটা কলম দিয়ে তিনি লিখছেন একটা আরামের পরিবেশে, তা কিন্তু না। মানে একটা জগতে উনি প্রবেশ করতেন, যে জগৎটা আসলে আমরা যা দেখি এই জগৎ না। যতক্ষণ তিনি লিখতেন ওই জগৎটাতেই থাকতেন, কলমে তিনি লিখছেন কিন্তু তার শ্বাস প্রশ্বাস পড়তো কোদাল দিয়ে একটা মানুষ মাটি কাটলে একজন শ্রমিকের যে যে হাওয়াটা মুখ থেকে বের হয় এবং সে নিঃশ্বাসটা টেনে নেয়, যেটা জোর শব্দ হয়, উনি লেখার সময় কিন্তু এরকম শব্দ করতেন। তাতে করে আমার মনে হয় যে লেখাটা শুধু ভাবনা থেকে হাত বেয়ে কলম দিয়ে লিখছেন তা ঠিক না, যেটা লিখছেন তার ভেতরে তিনি প্রবেশ তার ভেতরেই তিনি থাকতেন। মানে এটা অদ্ভুত ব্যাপার, মানে আমি এরকম দ্বিতীয় কোনো মানুষ দেখিনি। আমি বহু লেখককে সৌভাগ্যবশত চিনি, কিন্তু এই একটি জায়গায় মনে হয় মানুষটি খুবই আলাদা ধরনের ছিল। লেখা নিয়ে কিন্তু তার এরকম কোনো অগ্রিম ভাবনা ছিল না যে এই লেখাটি কোন মাত্রার হতে হবে। যেমন আমরা অনুভব করি যে লেখাটা তো আসলে আমরা বলি যে লেখক লেখেন, শিল্পী ছবি আঁকেন, তো বিষয়টা প্রকৃতপক্ষে তো তা না। এটা হলো শিল্পী যে একেবারে সকল প্রস্তুতি নিয়ে একটা ছবি আঁকেন, সেই ছবিটাই হয়ে ওঠে, তা ঠিক না। আসলে যেটা ভেবেছিলেন তার চেয়ে অন্যরকম একটা ছবি হয়। তার মানে ওই ছবিটা আসে, শিল্পী ধারণ করেন, ধারণ করে তারপরে সেটি ক্যানভাসের উপরে আঁকেন। লেখকও তাই, কবিও তাই, একটা ভাবনায় ভর করেন, তারপরে তার জার্নিটা শুরু হয়।
কোথায় যে তিনি নামবেন এবং ওই লেখা শেষ হওয়ার পরে পরবর্তী কী লেখা লিখবেন, এটা সাধারণত মানুষ আহ, খুব একটা ভাবে বলে আমার মনে হয় না। এটা আহ, মানুষের ভেতরে থাকে, এবং থাকে বলেই যদি সেলিম আল দীনের নাটকের ক্রম যদি আমরা দেখি যে ঢাকা থিয়েটার যে নাটকগুলো করেছে সেখানে মানে সর্বশেষ প্রযোজনা, এই যে অন্তত 10-15টি নাটকের মধ্যে কোনোটির সঙ্গে কোনোটির কিন্তু সামান্যতম মিলও কখনো ছিল না, বিষয়ের দিক থেকে, উপস্থাপনার দিক থেকে, ভাষার দিক থেকে। সুতরাং মনে করি যে তার এই মৃত্যু মানে একটা অসম্পূর্ণতা। তিনি যদি বেঁচে থাকতেন এই জাতির একটা বিরাট পরিবর্তন আসতে পারত। শেষ দেখা তার সাথে, শেষ কথোপকথন। শেষ তো আসলে কে জানে যে শেষ, তাই না? কোনো মানুষই তার প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সময় তো বিবেচনা করে না যে এটি হয়তো শেষ দেখা। তো সুতরাং শেষ দেখা আলাদা করে কিছু মনে করা যায় না, এই কারণে যে স্বাভাবিক 8-10টা দিনের মতো কিন্তু দলে আসা, দলের সঙ্গে কাটানো, আমি সেটা শেষ যেটা মনে করতে পারি ওটা শেষ না, শেষ দেখা ওটা না, কিন্তু শেষ যেটা স্বপ্নের কথা আমাকে বলেছিলেন। আমি আসলে একটা সময় টেলিভিশনের ধারাবাহিক একটা প্রোডাকশন করতে চেয়েছিলাম তার সঙ্গে। তো আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের জীবনে ছোটোখাটো কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলোর মধ্য দিয়ে আমরা এক একটা পর্ব লিখব। জীবনের নানান ধরনের অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকেই একটু রসাত্মক ভাবের নাটক হবে আর কি। যে আমরা খুবই, ধরা যাক যে আমরা খুবই ধার্মিক, খোদাভীরু, কিন্তু দেখা যায় যে আমরা যখন নামাজ পড়তে যাই তখন মসজিদের জুতোটা সামলে তারপর নামাজ পড়তে যাই। এটা আমাদের একটা জীবনের অংশ। তো এরকম কিছু বিষয় বেছে নাটক করা হবে, ঠিক করা হয়েছিল। উনি 2-1টা পর্ব লিখেছিলেন। তারপর একদিন এসে বললেন, না রে, এগুলো না লিখি, এগুলো লিখে খামাখা কী দরকার, আমরা একটা ওয়ার্ল্ড ক্লাসিক সেটার একটা বাংলা করি। তার মানে ওটা নিয়ে উনি ভেবেছিলেন, কাজ শুরু হয়নি কিন্তু ওটা নিয়ে ভেবেছিলেন। আর আমার তো বিভিন্ন সময়ে মাথার মধ্যে অনেক কিছু আসে, সেটা তার কাছে আমি শেয়ার করেছি, কখনো উড়িয়ে দেননি, করার চেষ্টা করেছেন। যেমন একবার আমি বলেছিলাম যে আমি একটা ফিল্ম করতে চাই, একটা ফিল্ম লিখে দিয়েছিলাম। শেষ ওরকমভাবে আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না যে কবে দেখা হলো এবং তারপরে আর দেখা হলো না। যখন উনি হাসপাতালে, তখন গিয়ে দেখা করিনি, কারণ আমার ব্যক্তিগত একটা সমস্যা আছে। আমি কোনো মানুষ যারা খুব প্রিয়, তারা খুব কষ্টে থাকলে, অসুখে থাকলে বা মৃত্যুবরণ করলে আমি এদের নিকটে যাওয়া খুব স্বস্তি বোধ করি না। শেষ দেখা যেটা বলে সেটা হয়নি। হাসপাতালে যখন সবাই যাচ্ছে আমি কিন্তু যাইনি মানে আমি বিশ্বাস করেছিলাম যে এটা এমন নয় যে আর কখনো ফিরবেন না। আমি আশা করেছিলাম যে ফিরবেন। তার মৃত্যুর পর সবচেয়ে বেশি কোন বিষয়টা আপনার খুব মিস করেন, খুবই মিস করেন? একটা মানুষ কিন্তু, আমরা তো আসলে, আমি আমার যে প্রজন্মের যারা, এই আসাদ বলেন, ফরিদি বলেন, পীযূষ বলেন, জহিরুদ্দিন পেয়ার বলেন, এই সেলিম, অসীমন, সুমনা, আমরা আসলে একত্রে বেড়ে উঠেছি। আমাদের এই যে নাটকের জীবন, এটা তৈরি হয়েছে তো আসলে দুজন মানুষকে কেন্দ্র করে, যেটা আমি বারবার বলছি, নাসিরুদ্দিন ইউসুফ। এবং আপনি যাদেরকে ভালোবাসেন, যেসব মানুষ আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ, কখনো কিন্তু আপনি চান না যে তারা আপনার জীবন থেকে চলে যাবে। সেলিম আল দীনের চলে যাওয়াটা, যেটা আমাদের প্রত্যেকেই আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। কারণ একজন লেখক শুধু নাটক লিখে দেন না, সেই নাটকটা একটা দল করে, বিষয়টা কিন্তু এরকম না। একটা জীবনযাপন প্রণালীও একটা মানুষকে দিয়ে তৈরি হয়। এবং আমাদের যেটা অবাক লাগে, ব্যক্তিগতভাবে আমি খুব কষ্ট পাই যেটা, সেটা হলো যে নাসিরুদ্দিন ইউসুফ, তিনি যে একটা প্রযোজনা করতেন, তখন পরিচালনা করতেন, তার নতুন একটা নাটক লিখে শেষ করেছেন, সেটা যখন শেয়ার করতেন, তার মধ্যে একটা উত্তেজনা কাজ করতো যে এই নতুন নাটক নিয়ে আমরা আবার একটা ঝাঁপ দেব। সেলিম ভাইয়ের চলে যাওয়া মানে তো ওই মানুষটি নাটক করছেন, কিন্তু মনে হয় যে দুটো মানুষের যে শক্তি, সেটা একটা মানুষের শক্তি তো আসলে হারিয়ে গেছে। এটা নাসিরুদ্দিন ইউসুফের একার কষ্ট না, এটা দলের যারা সেলিম ভাইয়ের সঙ্গে অনেক দিন ধরে কাজ করেছেন,
তাদের প্রত্যেকেরই কষ্ট যে আমাদের নাটক আসলে আমরা যতটা নাটককে ভালোবাসতে পারতাম তার একটা অন্যতম উপাদান ছিল হচ্ছে সেলিম আল দীন। সেই হারানোটা আসলে একটা মানুষকে হারানো না, অনুপ্রেরণা হারানো, একটা জীবন দর্শন হারানো, একটা এগিয়ে যাওয়ার স্বপ্ন হারানো। যদি আমি বলি রাষ্ট্র বা আমরা তাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি, আপনি কি বিশ্বাস করেন? আমরা সাক্ষাৎকারে এই কথাগুলো বলি, প্রশ্নও করি, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে এই দেশ নিয়ে আমরা অনেক বিষয়ে গর্ব করি, অনেক বিষয় আমাদের ভাষা আন্দোলন নিয়ে গর্ব করি, আমাদের স্বাধীনতা সংগ্রাম নিয়ে গর্ব করি, গণতন্ত্র উদ্ধারের সংগ্রামের জন্য করি। আমরা নানা বিষয় আমরা বেছে নিয়েছি যেগুলো নিয়ে আমরা গর্ব করতে পারি। কিন্তু আমরা যদি খেয়াল করি তাহলে বুঝবো যে শিল্পী এদের জন্যে সমাজ এদেরকে যে গুরুত্ব দিয়ে দেখা দরকার, সমাজ রাষ্ট্র কেউ ওইভাবে কখনো গুরুত্ব দিয়ে দেখেনি। এটা সেলিম আল দীনের প্রসঙ্গ বলছি, কিন্তু একটা দেশ কিভাবে এগিয়ে যায়, মানে আমরা অন্য দেশের দিকে তাকিয়ে দেখি যে রাজনীতি কিন্তু পরিচিত করায় না একটা দেশকে, একটা মুক্তিযুদ্ধ পরিচিত করায়, কিন্তু তারপরে কিন্তু গোটা পৃথিবীর কাছে একটা দেশকে তুলে ধরবার জন্য সংস্কৃতি এবং শিল্প হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ কর্ম এবং ভাবনা। দেশ সেটা ভাবে না। সেলিম আল দীনের প্রসঙ্গে ওই কথা বলে লাভ নেই, বাস্তবে হচ্ছে আমাদের মধ্যে এই বোধ নেই। আমরা এই জায়গাটায় খুবই খুবই দরিদ্র, এবং এখানেই দরিদ্র বলেই এখানেই আমাদের ওই উচ্চতাটা নেই বলে আমাদের যে সামগ্রিক নিচতা সেটা দিনকে দিন বাড়ছে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, কথা হবে। থ্যাংক ইউ। এবং ধন্যবাদ আগামী সময় আমাদের সাথে আগে যেমন আমাদের সাথে ছিলেন তেমনই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে। খোদা হাফেজ।